আসসালামু আলাইকুম। আমি এইসাল হাসিব, এডিটর অব নিউরন পাবলিকেশন এবং নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের পরিচালক। প্রিয় নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা হয়তো সবাই খুব অধীর আগ্রহে আছো, কারণ তোমাদের 4 তারিখ হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্ট। এই অ্যাডমিশন টেস্টে ইনশাল্লাহ আমাদের যারা নিউরন নার্সিং ভর্তি কোচিং এবং নিউরন পাবলিকেশনের সাথে যারা জড়িত আছো, ইনশাল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট করবে। এবং আজকে আমি এইসাল হাসিব এবং আমার সাথে আছে সাইফুল সাইফ, এডিটর অব নিউরন পাবলিকেশন এবং নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের পরিচালক। আমরা উপস্থিত হয়েছি আজকে তোমাদের যে 4 মেতে যে পরীক্ষাটা হবে, শনিবারে যে তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে, সেই অ্যাডমিশন টেস্টের যে দিক নির্দেশনামূলক যে ক্লাসটি, সেটি আজকে নেওয়া হবে এবং তোমরা কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, সেগুলো নিয়ে ডিসকাস করবে আমাদের সম্মানিত পরিচালক সাইফুল সাইফ। এবং ইনশাল্লাহ তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। আমার ভয়েসটা ক্লিয়ার আছে কি না তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। এবং ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটি শুরু করে দেব ইনশাল্লাহ। সো আমাকে কুইকলি একটু জানাও এবং সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটি। আর একটা কথা তোমাদের আমরা জানিয়ে রাখি, আমরা হচ্ছে 4 মেতে আমরা তোমাদের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটির সলিউশন আমরা খুব দ্রুতই আমাদের পেজে দিয়ে দেব এবং আমরা বিকেল নাগাদ আমরা হচ্ছে তোমাদের সলভ ক্লাসটা শুরু করব। সবাই আমাদের সাথেই থাকবে, আমাদের পেজটি লাইক শেয়ার করে দিবে এবং আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করব। হচ্ছে যে আমাদের 4 মে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার উপলক্ষে আমরা একটা প্রস্তুতিমূলক যে ক্লাস সেটি নিব এবং তোমাদের যত কমেন্ট আছে, তোমাদের যত জিজ্ঞাসা আছে, তোমরা এই ক্লাসের মাধ্যমে করবে এবং ইনশাল্লাহ আমরা অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। এখন আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের সাইফুল সাইফ উনি আর কি তোমাদের সাথে যুক্ত হবেন এবং উনি টোটাল প্রসেসটা তোমাদের বলে দেবে পরীক্ষার। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এইসাল হাসিব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে শিক্ষার্থীদের শুভকামনা করার জন্য। আজকের ক্লাসটিতে যারা যুক্ত আছো তারা সবাই পোস্টটি শেয়ার করে দিবে এবং তোমার ফ্রেন্ডদের মেনশন করে দিবে। আজকের ক্লাসটি মূলত গাইডলাইনমূলক ক্লাস, সবার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ হচ্ছে তোমরা সবাই জানতে পারবে পরীক্ষার হলে কি কি করণীয়। মূলত নিউরন নার্সিং কোচিংয়ের যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা ইতিমধ্যে জানো যে তোমরা পরীক্ষার হলে কি কি করবে আর কিভাবে পরীক্ষা দিবে। এছাড়াও যারা অনলাইন শিক্ষার্থী কিংবা নিউরন নার্সিং কোচিংয়ের বাহিরের শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক আলোচনা রয়েছে। সবাই আমাদের সাথে যুক্ত থাকবে এবং কমেন্ট করে তোমাদের প্রশ্ন করতে পারো অথবা অজানা কোনো কিছু থাকলে সেগুলো জিজ্ঞেস করতে পারো। আমার সাথে আজকে যুক্ত থাকবেন জিকের মাস্টার, জিকের স্যার নাইম, যিনি তোমাদের সবার জন্য খুবই জনপ্রিয় একজন শিক্ষক এবং সবার খুব কাছের মানুষ। তো জিকে নাইম ভাইয়া এবং আমি আজকে তোমাদের সাথে যুক্ত থাকব। সবাই একটু জানিয়ে দিবে যে আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা এবং হচ্ছে সবাই সবার ফ্রেন্ডদের মেনশন করে দাও অথবা পোস্টটি শেয়ার করে দাও যাতে সবার কাজে লাগে। ক্লিয়ার আসে না, বুঝলা? একটু বাড়তি আসে। ঠিক আছে, এখন ঠিক আছে। ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছ। আরিয়ান আহমেদ কমেন্ট করেছ, জি সব কিছু ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা আজকের মতো শুরু করি। অনেকেই সালাম দিয়েছ, সকলের সালাম উত্তর নিলাম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সবার জন্য এই সামনের দিনটা খুবই গুরুত্বপূর্ণ।
তাই সবাই মাথা ঠান্ডা করে আমাদের ক্লাসটিতে মনোযোগ দাও এবং যার যা প্রশ্ন আছে সবাই করতে পারো। নার্সিং ভর্তি পরীক্ষা 2024 নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের সাথে যুক্ত আছি। সাইফুল সাইফ, এডিটর অফ নিউরন পাবলিকেশন এবং পরিচালক নিউরন নার্সিং কোচিং। মূলত প্রতি বছর অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পর এবং অ্যাডমিট কার্ড তোলার পর অনেকেরই প্রশ্ন থাকে। আমরা এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ কিংবা যে প্রশ্ন সবথেকে বেশি করা হয় সেই প্রশ্নটার প্রায়োরিটি দিয়ে থাকি। এবছর অনেকেরই এই প্রশ্নটা ছিল যে এবছর আমাদের কাছে সবথেকে বেশি প্রশ্ন করা হয়েছে কোন বিষয় নিয়ে, সেটা সম্পর্কে একটু বিস্তারিত দেই তোমাদেরকে। অনেকেই এবার বুঝতে ভুল করেছো যে এক্সাম সেন্টার কি এবং ভেন্যু কি। সবাই বিভিন্নভাবে আমাকে মেসেজ করেছো কিংবা ফোন দিয়ে জানতে চেয়েছো যে আমরা কি পরীক্ষা দিতে এক্সাম সেন্টারে যাব নাকি ভেন্যুতে যাব। প্রথমেই সবাই মনে রাখবে যে এক্সাম সেন্টারে নয়, সবাই পরীক্ষা দিতে ভেন্যুতে চলে যাবে। কনসেপ্ট ক্লিয়ার যে এক্সাম সেন্টার না, অ্যাডমিট কার্ডে এক্সাম সেন্টারের নিচে ভেন্যু লেখা আছে। ভেন্যু যেখানে, অর্থাৎ পরীক্ষার কেন্দ্র যেখানে লেখা আছে ভেন্যু হচ্ছে স্থান যেখানে, ভেন্যু যেখানে, সেখানে পরীক্ষা দিতে যাবে। অনেকের এক্সাম সেন্টার আছে ডিএনসি, ঢাকা নার্সিং কলেজ, কিন্তু তাদের ভেন্যু হচ্ছে বদরুন্নেসা কলেজ, অর্থাৎ সবাই পরীক্ষা দিতে এখানে চলে যাবে, ডিএনসি না। তো এই ব্যাপারটা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। যারা যুক্ত আছো তারা সবাই জানাও যে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। এই প্রশ্নটা ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। মিম কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অঞ্জনা বর্মন কমেন্ট করেছেন জি স্যার ক্লিয়ার। সেই সাথে অনেকেই কমেন্ট করেছেন জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার যে আমাদেরকে এক্সাম সেন্টার নয়, যেতে হবে ভেন্যুতে। অর্থাৎ আমরা পরীক্ষা দিতে সবাই ভেন্যুতে চলে যাব, নট এক্সাম সেন্টার। ইমেজটা ক্লিয়ার না? ইমেজটা ক্লিয়ার হলে তোমাদের বুঝতে সুবিধা হতো। এই যে এক্সাম সেন্টার হচ্ছে কলেজ অফ নার্সিং, শেরেবাংলা নগর, ঢাকা। এখানে যাবে কিনা? এখানে যাওয়া যাবে না। তোমরা পরীক্ষা দিতে যাবে এই স্থানে, গভর্নমেন্ট বাংলা কলেজ। একটু ক্লিয়ার করার জন্য এক্সাম্পলটা দিলাম যে এক্সাম সেন্টারে যাওয়া যাবে না। এটা হচ্ছে সবার এডমিট কার্ড, দেখবে এক্সাম সেন্টারের পরেই ভেন্যুটা আসছে। হ্যাঁ, তাহলে তোমরা সবাই যথাসময় ভেন্যুতে চলে যাবে। এবার হচ্ছে গতানুগতিক কিছু উপদেশ থাকে, যেই উপদেশগুলো তোমাদেরকে দিব। উপদেশগুলোর মধ্যে হচ্ছে অনেকেই বলে থাকেন যে স্যার এই মুহূর্তে কি কি পড়াশোনা করব এবং এই মুহূর্তে আমাদের কি কি করণীয়। তো প্রথমে যেটা উপদেশ দিব তোমাদের, যে নার্সিং ভর্তি পরীক্ষায় যা যা সাথে করে নিয়ে যাবে, অর্থাৎ পরীক্ষার হলে তোমরা কি কি সাথে নিয়ে যাবে।
কারো কোনো প্রশ্ন থাকলে আমার এই সাথে সাথেই তোমরা প্রশ্ন করে থাকবে। পরীক্ষার হলে কি কি নিয়ে যাবে? অবশ্যই এডমিট কার্ড নিতে হবে। এই ব্যাপার সবাই জানো যে এডমিট কার্ড ছাড়া তো কোনোভাবেই অ্যালাউ না, কোনো এক্সকিউজ করলে এটা মানা হয় না, অর্থাৎ এডমিট কার্ড অবশ্যই সাথে করে নিতে হবে। কিছুক্ষণ আগেই আমাকে একজন প্রশ্ন করেছেন কমেন্টে, এইচএসসির এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড নেওয়া যাবে কিনা। এইচএসসির এডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড কালার কিংবা ফটোকপি সাথে নিয়ে যেতে হবে। এইচএসসির এডমিট কার্ড এবং কি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অথবা কালার কপি যেটাই থাকুক না কেন সাথে নিয়ে যেতে হবে, দুইটাই সাথে নিয়ে যাবে। চার্লস গমেজ কমেন্ট করেছেন, স্যার আমাদের কি এইচএসসি এডমিট কার্ড নিয়ে যেতে হবে? জি, এইচএসসি এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুইটার ফটোকপি সাথে নিয়ে যাবেন। আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন এবং কমেন্ট করেছেন, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার, জি ক্লিয়ার, থ্যাংক ইউ। সবাই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। না নিলে কি কোনো সমস্যা হবে? না নিলে কোনো সমস্যা হবে এইসব নেগেটিভ কোনো প্রশ্ন করা যাবে না। আপনার যা করণীয় সেটা করতেই হবে। কোনো কারণে যদি নিয়ে না যান, এক্সাম্পল আপনাকে পরীক্ষা যদি দিতে না দেয়, আপনার পরীক্ষার হলে কোনো কিছুই করণীয় নেই, সুতরাং নিতে হবে, এক কথায় শেষ। এরপর হচ্ছে কলমের ব্যাপারটা সবাই জানি, তারপরও প্রশ্ন করি যে কি কলম নিয়ে যাব, কিভাবে দাগাবো। কলমের ব্যাপারটা হলো যে কালি দেখা যায় এমন কলম, পেন্সিল এমন কলম নিতে হবে, হ্যাঁ। আর পেন্সিল, রাবার, শার্পনার এগুলো তো সাথে থাকবে। তাহলে কালি দেখা যায় এমন কলম হচ্ছে বল পেন, একবারে কম দামের যে কলমগুলো 5 টাকা থেকে 10 টাকার মধ্যে যে বল পেনগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে যেতে হবে। আগের প্রশ্নে একজন কমেন্ট করেছেন, রিয়া ঘোষ, স্যার এডমিট কার্ডটা হারিয়ে গেছে বাট রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি আছে, ওইটা নিলে হবে না স্যার? যেহেতু আপনার এডমিট কার্ড হারিয়ে গেছে সেহেতু তো আর কিছু করার নেই, সুতরাং রেজিস্ট্রেশনটা নিয়ে যাবেন, রেজিস্ট্রেশনের ফটোকপিটা নিয়ে যাবেন, আশা করি অ্যালাউ করবে। কোন ফাইল নেওয়া যাবে? ফাইল নেওয়া যাবে কি একদম প্লেন যে সাদা ফাইলগুলো সেগুলো নিয়ে যেতে পারবেন, তবে ফাইল না নেওয়াই ভালো। যে কলম, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলো হাতে নিয়ে গেলেই ভালো হয়। যদি ফাইল নিতে চান একেবারে সাদা প্লেন ফাইলগুলো যেগুলোতে লেখা যায় না কিংবা সন্দেহ করা যায় না সেই ফাইলগুলো নিয়ে যেতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। তাহলে সবাই এই ব্যাপারটা ক্লিয়ার যে আমরা বল পেন, কম দামের বল পেন নিয়ে যাব, পেন্সিল নিব, রাবার, শার্পনার এগুলো সাথে নিয়ে যাব এবং স্টিলের স্কেল নেওয়া যাবে ওএমআর শিট কাটার জন্য। এখানে এখন এগুলো তোমাদের তেমন মাথায় নেওয়া যাবে না। তারপর একটা প্রশ্ন যেটা করো সবাই, পরীক্ষার আগের রাতে আর পরীক্ষার দিন সকালে কি কি করণীয়। পরীক্ষার আগের রাতে কোনোভাবেই প্রেশার নেওয়া যাবে না। এটা কিন্তু অফলাইনের যারা শিক্ষার্থী, বিশেষ করে নিউরন নার্সিং কোচিংয়ের যে শিক্ষার্থীরা, তাদেরকে এইভাবে মানসিক প্রস্তুতি করা হয়েছে। পরীক্ষার আগের 3 থেকে 5 দিন কি কি করণীয়, পরীক্ষার আগের দিন কি করণীয়। কোনোভাবেই এখন প্রেশার নেওয়া যাবে না। তুমি কতটুকু পড়াশোনা করেছো, কি কি পড়াশোনা করতে হবে, এই সবগুলো এখন মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। শুধু মাথায় রাখবে আমি যা পড়াশোনা করেছি দ্যাটস এনাফ, এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না, আমাকে এগুলো শুধুমাত্র রিভিশন দিতে হবে। সুতরাং সবাই পড়াশোনা বাদ দিয়ে, নতুন পড়াশোনা বাদ দিয়ে যা পড়াশোনা করেছো কিংবা তোমার মাথায় যে টপিকগুলো আসে যে আমি এখন এই মুহূর্তে এই টপিকটা রিভিশন দিলে ভালো হয়, শুধুমাত্র ওগুলোই পড়াশোনা করবে। পরীক্ষার দিন সকালবেলা অনেকের মাথায় ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রেশার শুরু হয়, এখন কি পারি কি পারি না। তো মানসিকভাবে তোমাকে প্রস্তুত থাকতে হবে। তোমাদেরকে বারবার বলেছিলাম আমি যে তোমরা এই পরীক্ষাটাই প্রথম, তোমাদের জন্য ভর্তি পরীক্ষাটাই হচ্ছে লাইফে প্রথম পরীক্ষা যেটার মাধ্যমে তোমরা কোথাও সফল হবে, চান্স পাবে। সুতরাং এটার জন্য তোমরা অনেক প্রেশারে থাকো। তো শেষ মুহূর্তে এই প্রেশারটা নেওয়া যাবে না, সবসময়
নিজের কনফিডেন্স বিল্ড আপ করতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে যে ইনশাল্লাহ আমি চান্স পাবো, আমার পরীক্ষা অনেক ভালো হবে। দাগানোর সময় কি কি করবে? এর আগে একটু দেখি কমেন্ট, কে কি জানতে চাও কিংবা ক্লিয়ার জানতে পেরেছো কিনা। অনেকেই কমেন্ট করেছো ক্লিয়ার। জান্নাতুল মিম, ফাইল কি একদম সাদা কালার নিতে হবে বা ফাইল কি নেওয়া যাবে? অ্যান্সার দিয়েছি, সাদা কালার একদম হোয়াইট ফাইল কিংবা প্লেন যে ফাইলগুলো এগুলো নেওয়া যাবে, তবে কালার ফাইল নেওয়া যাবে না। আর যদি পারো অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলো কলমসহ হাতে করে নিয়ে গেলে সব থেকে ভালো হয়। তানিশা কমেন্ট করেছে অনেক ভয় হয়। তোমাদেরকে মেন্টালি অনেক শক্ত থাকতে হবে, কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। শেষ মুহূর্তের এই ভয়ের জন্যই তোমাদের রেজাল্ট অনেক খারাপ হয়। সুতরাং ভয় করা যাবে না, কোনোভাবে ভয়ভীতি রাখা যাবে না। তুমি যা প্রিপারেশন নিচ্ছ এটা দিয়ে পরীক্ষা দিতে হবে। দাগানোর সময় কি কি করবে? এটা হচ্ছে তোমরা ইন্টারে যখন পরীক্ষা দিয়েছো, ওএমআর শিট কিংবা রেজিস্ট্রেশন রোল নাম্বার ফিল আপ করেছো, তখন তোমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার ছিলে। তারপরও এখানে তোমাদের জন্য আমি তুলে ধরেছি যে কি কি করবে। আগে প্রশ্নপত্র ঠিক আছে কিনা, ভাঁজ ছেঁড়া কিনা দেখতে হবে। প্রথমেই প্রশ্নপত্র ছেঁড়া কিনা, ভাঁজ কিনা এগুলো দেখতে হবে। এবং সবসময় মানে পরীক্ষার শুরুতেই তোমার শিক্ষককে এই ব্যাপারে ক্লিয়ার করতে হবে। কারণ হচ্ছে পরীক্ষা শুরু হলে কিংবা তুমি যদি ওএমআর শিটে দাগানো শুরু করো, প্রশ্নপত্রে দাগ দাও, এরপর কিন্তু এগুলো ফেরত দিবে না। সুতরাং প্রথমেই একটু প্রশ্নটা এদিক সেদিক উল্টাবে এবং দেখবে ঠিক আছে কিনা। আগে রোল রেজিস্ট্রেশন পূরণ করবা, দেন সেট কোড পূরণ করতে হবে। অর্থাৎ প্রথমে ওএমআর শিটে তোমার রোল রেজিস্ট্রেশন এগুলো পূরণ করে দেন হচ্ছে সেট কোড। এগুলোতে কোনোভাবে যাতে ভুল না হয় মনে রাখবে। যদি কোনো ক্ষেত্রে একটা সংখ্যা কিংবা দুইটা সংখ্যা ভুল হয় তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না। অর্থাৎ তুমি যতই ভালো পরীক্ষা দাও না কেন তোমার রেজাল্ট হবে 0। সুতরাং এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যাতে ভুল না হয় কোনোভাবেই। রোল রেজিস্ট্রেশন সেট কোড এগুলো দাগানোর সময় কোনোভাবেই যাতে ভুল না হয়। হেনা কমেন্ট করেছেন ভয়ে তো স্যার সব ভুলে যাচ্ছি। কোনো কিছুই ভোলা যাবে না, ভুলে গেলেই তোমার লস। সুতরাং কোনোভাবেই ভোলা যাবে না বোন। আখিমণি কমেন্ট করেছেন সিট খুঁজে পাইতে মনে হয় প্রবলেম হবে না, একটু আগে যাবেন, এ ব্যাপারে পরবর্তীতে বলবো আমি। মাহবুব কমেন্ট করেছেন সাথে ঘড়ি রাখা যাবে কি? কোনো প্রকারের ঘড়ি কিংবা ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা যাবে না। কোনো কারণে যদি তোমার সাথে ঘড়ি কিংবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ধরা পড়ে তাহলে তোমার পরীক্ষা তো ক্যান্সেল হবেই, বাতিল হবেই, সাথে তোমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং সবাই ক্লিয়ার থাকবে, ঘড়ি কিংবা ইলেকট্রনিক ডিভাইস সাথে নেওয়া যাবে না। ঘড়ির প্রশ্নটা অনেকেই করতেছেন, ঘড়ি কোনোভাবেই নেওয়া যাবে না। সুমাইয়া শিমু কমেন্ট করেছো স্যার ফাইল কি সাদা ফাইল কি সাথে নিয়ে যাওয়া যাবে? জি, সাদা কিংবা প্লেন যে কোনো ফাইল সাথে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, আমরা পরবর্তী উপদেশগুলোতে যাই তোমাদের জন্য। দেন হচ্ছে ওএমআর যেন না ছিঁড়ে, অর্থাৎ ওএমআর শিট তুমি যেটা ফিল আপ করবে দাগাবে সেটা যাতে কোনোভাবে না ছিঁড়ে নিচে না পড়ে অথবা ভাঁজ না পড়ে। অথবা অনেকের কি হয় কলম নষ্ট হয়ে এই তোমার ওএমআরের যে গোল ভরাটগুলো আছে ভরাটগুলো নষ্ট হয়ে যায়। সুতরাং এই দিকে কড়া খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে এগুলো না হয়। অর্থাৎ ওএমআর শিট না ছিঁড়ে ভাঁজ না পড়ে নিচে পড়ে না যায়। নিচে পড়লে কি হয় অনেক সময় ময়লা লাগে, ছাপ লাগে, যেগুলো যে কারণে বোঝা যায় না। অথবা কলমের দাগ যাতে, কলমের কালি যাতে লেপ্টে না যায়, এই দিকগুলোতে সবসময় খেয়াল রাখবে।
সেটা হচ্ছে ফার্স্টে যদি ভুল দেখাই ফেলায় পরে কি সঠিকটা দাগাইতে পারবে যদি মনে আসে? না, ওএমআর শিটে হচ্ছে তুমি 2টা দাগালে তোমার রেজাল্ট আসবে 0। যদি এই প্রশ্ন কেউ করে থাকো যে 2টা দাগানো যাবে কিনা, অথবা 2টি প্রথম ভুল দাগিয়ে পরবর্তীতে সঠিক দাগালে হবে কিনা, অ্যান্সার হবে 0, অর্থাৎ ভুল। কোনোভাবেই দাগানো যাবে না, ভুলটাই নিয়ে নিবে, অথবা 2টা দাগালে কোনোটাই নিবে না। আচ্ছা, আমরা পরবর্তী ইনফরমেশনগুলোতে যাই। সিরিয়ালি পূরণ করা লাগবে কি লাগবে না, এই প্রশ্নটা অনেকেই করে যে স্যার 100টা প্রশ্ন ওএমআর শিটে কি সিরিয়ালি পূরণ করব নাকি করব না। এটার উত্তর হলো তোমার যেভাবে ভালো হয়, অর্থাৎ পরীক্ষার্থীর যেভাবে ভালো হয়। কারণ হলো তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দাগাও তখন ভুল কি হবে জানো? ভুল হবে হলো তুমি অনেক কিছু পারো না, অথবা অনেক প্রশ্নের উত্তর জানা নেই, ওই মুহূর্তে মনে আসতেছে না, কিন্তু তুমি আন্দাজে কিংবা ভুল উত্তর দাগিয়ে দিচ্ছ। সুতরাং কোনোভাবেই সিরিয়ালে দাগানোর কোনো দরকারই নেই। তুমি যেগুলো পারবে সেগুলো আগে দিবে এবং পরবর্তীতে যেগুলো নিয়ে সংকোচ থাকবে সেগুলো দাগাবে। এই প্রশ্নটা বিশেষ করে আপুরা করে থাকে বেশি, যে অঙ্ক আগে দেয়া যাবে কিনা, অঙ্কগুলো আগে করা লাগবে নাকি লাগবে না। এইটা দেখেন সবাই, অঙ্কগুলো আগে করা লাগবে কিনা এইটা সম্পূর্ণই ডিপেন্ড করে আপনার উপর, আপনি কি দাগাবেন কি না দাগাবেন। তবে আপনার জন্য ভালো বুদ্ধি হলো যেই প্রশ্নগুলো উত্তর পারেন খুব তাড়াতাড়ি সেগুলো ভরাট করে যাবেন। পরবর্তীতে যদি মনে হয় যে এখনও মাথাটা ফ্রেশ আছে, এই মুহূর্তে আমি ম্যাথটা দেখে নেই, তাহলে 10 মার্কসের যে ম্যাথ থাকে এই ম্যাথটা তার মধ্যে, অর্থাৎ খুব কম সময় নিয়ে, বেশি সময় কিন্তু নেওয়া যাবে না। ম্যাথ কিন্তু 10টাতে সময় লাগে, আপনি সময় নিলে প্রায় 50 মিনিট, কিন্তু এত সময় কোনোভাবেই নেওয়া যাবে না। 10টার জন্য সর্বোচ্চ সময় নেবেন 10 থেকে 12 মিনিট। সুতরাং কি হলো তাহলে, অঙ্কগুলো আগে করা লাগবে নাকি লাগবে না, এটা আপনার খুশি। তবে কোনোভাবেই সময় বেশি নেওয়া যাবে না। এক্ষেত্রে একটা উপদেশই মনে রাখবেন যে অঙ্কগুলো করার সময় কোনোভাবেই অতিরিক্ত সময় নেওয়া যাবে না। আচ্ছা, বলছে এডমিট কার্ডের রোল রেজিস্ট্রেশন নাম্বার দেয়া আছে, ওই মানে ওইটা লিখবে নাকি হচ্ছে এইসিসিটা লিখবে? সামিরা হোসেন রাহি কমেন্ট করেছো, স্যার নার্সিংয়ের এডমিটে তো রোল এবং সিরিয়াল নো আছে, আবার এইচএসসি এর এডমিটে রোল রেজিস্ট্রেশন নাম্বার আছে, এখানে ওএমআরে লিখতে হবে কোনটা। সবসময় মনে রাখবেন শুধুমাত্র এই নার্সিং ভর্তি পরীক্ষা না, যে কোনো ভর্তি পরীক্ষা আপনি যেই পরীক্ষাটা দিতে যাবেন ওইটাতেই ফোকাস করবেন। সুতরাং কি করতে হবে, এখানে নার্সিং ভর্তি পরীক্ষার রোল এবং সিরিয়াল এই 2টা দাগাতে হবে, ভরাট করতে হবে, বাকি কোনো কিছুই না। এসএসসি এইচএসসি এইচএসসি রেজিস্ট্রেশন কিংবা এডমিট কার্ড এগুলো নয়, আপনাকে পূরণ করতে হবে নার্সিং ভর্তি পরীক্ষার রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার। ক্লিয়ার সবাই ব্যাপারটা? আচ্ছা, আমরা পরবর্তী পড়াশোনাগুলো দেখি, একটু পরবর্তী উপদেশে চলে যাই। এই যে 6 নাম্বার পয়েন্টে ভালো একটা উপদেশ দেওয়া আছে, একটু সবাই খেয়াল করে দেখি, সবাই একটু এই পয়েন্টটা আমরা খেয়াল করব। প্রথমবারে সব থেকে পিওর ভালো পারাগুলো পূরণ করার চেষ্টা করবা। অর্থাৎ যে কোনো পরীক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় 50-60টা সবার কমন আসে, ভালো পারুক খারাপ পারুক, অর্থাৎ ভালো স্টুডেন্ট বলি কিংবা টু উইক স্টুডেন্ট বলি, সবার ক্ষেত্রেই কিন্তু আমরা 50 থেকে 60টা প্রশ্ন দেখি একেবারে কমন। সুতরাং কি করতে হবে, প্রথমে এই 50-60টা প্রশ্ন দাগাতে হবে। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে অনেক প্রশ্ন আছে, আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করব। প্রথমে 50-60টা দাগাবো, এরপর কি করব যে অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর সাথে সাথে মনে আসে না, কিন্তু একটু সময় গেলেই মনে আসে। পরবর্তী দ্বিতীয় ধাপে আমরা সেটাই করব। দ্বিতীয়বার কি করব, কনফিউজিংগুলো, অর্থাৎ যেগুলো আমার মনে আসতে পারে সেগুলো দাগাবো। এবং একদম শেষে তৃতীয়বারে কি করব, আমরা আননোনগুলো, অর্থাৎ যেগুলো একদমই কমন না,
যেহেতু আমার নেগেটিভ মার্কস নেই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা প্রশ্নের উত্তরও ছাড়া যাবে না। তাহলে তৃতীয় ধাপে তোমাকে কি করতে হবে, একদম আননোনগুলো, ঠিক আছে, তৃতীয় ধাপে একদম আননোনগুলো দাগাবে। এবং সেখানে একটা উপদেশ দিয়েছি তোমাদের জন্য, এটা একটু পরে দেখো সবাই। তৃতীয় ধাপে যে অ্যান্সারগুলো দাগাবে সেখানে কি করবে, যে প্রথম যেটা মনে হয় সেটাই পূরণ করবে। হ্যাঁ, প্রথম যেটা মনে হয় সেটাই পূরণ করবে, এটা ভাবা চিন্তার দরকার নেই, তাহলে অনেক সময় লস হবে। আর যেহেতু নেগেটিভ মার্কস নেই, সেক্ষেত্রে এটা ছাড়াও যাবে না। তাহলে কি করতে হবে, প্রথম যেটা মনে হবে সেটাই পূরণ করতে হবে। ইয়াসিন হোসেন কমেন্ট করেছেন, স্যার ম্যাথ রাফ করা যাবে কি? পেন্সিল দিয়ে প্রশ্নপত্রের পাশে কিংবা যেভাবে ভালো হয়, অর্থাৎ অনেকে অনেক সময় কি করে, যে বেঞ্চের উপরে এক সাইডে কোনোভাবে যাতে বুঝতে পারে, অথবা প্রশ্নপত্রের সাইডে, প্রশ্নপত্রের সামনে পেন্সিল দিয়ে কি করে সমাধান করে দেন হচ্ছে রাবার দিয়ে মুছে ফেলতে হবে। তাহলে ম্যাথ করা যাবে। কিভাবে করা যাবে, খুব সংক্ষেপে, যে একদম না করলেই নয়, যেখান থেকে সেই স্টেপ থেকে করে দেন হচ্ছে প্রশ্নপত্রে করতে হবে, দেন রাবার দিয়ে মুছে ফেলতে হবে। শার্পনার এবং পেন্সিল নেওয়ার কারণই এইটা, শুধুমাত্র 10টা ম্যাথের কারণে, যেগুলো রাফ করার জন্য প্রয়োজন হয়। আয়শা কমেন্ট করেছেন, স্যার একটা নির্দেশনায় দেখছিলাম যে ওএমআর অ্যান্ড কোশ্চেনের কোড একই থাকবে, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। আপনার প্রশ্ন ক্লিয়ার না, কিন্তু আমি বুঝেছি। আপনাকে বলি, ওএমআর শিটে হচ্ছে প্রশ্নপত্রের যে সেট কোড থাকে, অর্থাৎ কখনো থাকে ক খ গ ঘ অথবা এবিসিডি, যাই হোক না কেন, সেই সেটটাই দাগাতে হবে। এবং এখানে কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। যদি কোনোভাবে ভুল করেন, সব অ্যান্সার ভুল আসবে, এবং যত ভালো পরীক্ষায় দেন না কেন, অ্যান্সার আসবে না। সুতরাং এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে প্রশ্নপত্রের সেট কোডটাই হচ্ছে দাগাতে হবে। আচ্ছা, এটা না। আচ্ছা, এখানে এই প্রশ্নটা বিশেষ করে ক্লাসে করো সবাই, যে 100টা প্রশ্ন দাগাবে কিনা তোমরা। হ্যাঁ, যে আমরা কি 100টা প্রশ্নই দাগাবো? যেহেতু সবাই জানো যে নেগেটিভ মার্কস নেই, সুতরাং কি করবে সবাই ঝাঁপিয়ে পড়বে, তাই না? যে কোনোভাবে মার্কস বেশি পেতে হবে, চান্স পাওয়ার জন্য পরীক্ষা ভালো করতে হবে এবং মার্কস বেশি পেতে হবে। সুতরাং কি করতে হবে, 100টাই দাগাতে হবে। যেহেতু নেগেটিভ মার্কস নেই, 100টাই দাগাতে হবে। এবং দাগানোর মাধ্যমগুলো কিন্তু আমরা বলে দিয়েছি 3 ধাপে, তাই না? যেহেতু নেগেটিভ মার্কস নেই, 100টাই দাগাতে হবে। এক্ষেত্রে একটা কথা মনে রাখবে সবাই, 100টাই দাগানোর ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে দাগাবে। কারণ হচ্ছে, প্রশ্ন যদি সহজ হয় তাহলে কিন্তু সবার জন্যই সহজ, এবং প্রশ্ন কঠিন হলেও সবার জন্য কঠিন। সুতরাং দাগানোর সময় খেয়াল রাখবে যে 100টাই দাগালাম, ঠিক আছে, কিন্তু 100টাই কি সঠিক হবে? সঠিক তো হবে না। যার 100টার মধ্যে বেশি সঠিক হবে সেই চান্স পাবে, সেই মেরিট লিস্টে প্রথম দিকে আসবে, এবং যার কম হবে সে কিন্তু নিচের দিকে পড়ে থাকবে। অর্থাৎ উইক স্টুডেন্টরা এজন্য চান্স পায় না। অনেক ক্ষেত্রে কি হয়, বেসরকারিতে পড়ার জন্য পাসই করে না, কারণ তাদের 50-60টা অন্তত কমন থাকে না। সবগুলো আন্দাজে দাগিয়ে দেয়, তাদের 40 থাকে না, চান্স তো দূরের কথা। তো কি করতে হবে, 100টাই দাগাবো, কিন্তু বুঝে শুনে দাগাতে হবে। হ্যাঁ, কোনো প্রশ্নের উত্তরই ছাড়া যাবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কেউ দেখাদেখি করবে না। নার্সিং ভর্তি হলে সবাই কিন্তু মীর জাফরের খালাতো ভাই, অর্থাৎ এই জিনিসটা বুঝতে পেরেছো?
মির্জাফরের খালাতো ভাই বলার কারণ হলো কেউ কিন্তু তোমাকে সঠিক উত্তর বলবে না। এটা অনেকেই এসএসসি ইন্টার লেভেলে ফেস করে আসছো, তাই না? পাশের বন্ধু, সামনের বন্ধু কিংবা পিছনের বন্ধুকে জিজ্ঞেস করলে কোনো না নেই, সাথে সাথে অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু কখনোই সঠিক উত্তর দেয় না। এরকম বন্ধু কিন্তু আমাদের থাকে। আর নার্সিং ভর্তি পরীক্ষার হলে কি হবে? সবাই তোমরা অপরিচিত, কেউ কারো পরিচিত না। সুতরাং যখনই জিজ্ঞেস করবে তখন চিন্তা করবে যে ওরটা হলে ওরই চান্স হবে, আমার তো চান্স হবে না। সেক্ষেত্রে কি কেউ সঠিক উত্তর দিবে? কখনোই দিবে না। সুতরাং কারো ভরসায় পরীক্ষার হলে যাওয়া যাবে না, কিংবা কারো কাছে জিজ্ঞেস করা যাবে না, কারণ জিজ্ঞেস করলেই তোমার লস। ভুল উত্তর বলে দিবে সবাই। এমডি খালেদ খান প্রশ্ন করেছেন, স্যার আমাদের এসএসসি বা এইচএসসিতে যেরকম ক খ গ ঘ সেট ছিল, এখানে কি ওরকম সেট থাকবে? গুরুত্বপূর্ণ কমেন্ট। জি, সবাই মনে রাখবে যে তোমাদের কমপক্ষে 4টা সেট হয়। সুতরাং নার্সিং ভর্তি পরীক্ষায় সেট থাকবে, এবং ওই মার্কশিটে কোনোভাবেই এই সেট কোড ভুল করা যাবে না। যদি ভুল করো সব ভুল। সেট কোড থাকবে। এমডি মাহি প্রশ্ন করেছ, বিএসসিতে প্রতিটি সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন আসে? তোমাদের অনেকবার পরীক্ষা কি বলে তোমাদের মানে এডমিশনের শুরুর দিকে, নার্সিং কোর্সের শুরুর দিকে, এডমিশন কোর্সের শুরুর দিকে এইগুলো আমরা বলে দেই। এই প্রশ্নগুলো এখন কারা করে জানো? যারা একেবারেই পড়াশোনার সাথে রিলেটেড না। তুমি বই খুলো, বইটা খুলে দেখো শুরুতেই কোন সাবজেক্ট থেকে কতগুলো আসবে। আচ্ছা, পরবর্তীতে চলে যাই আমরা। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করো সবাই, সেটা হলো কাট মার্কস কত? আমি এখানে প্রশ্নটা লিখি না, সবাই একটু দেখো। কাট মার্কস অথবা চান্সের জন্য কত মার্কস পেতে হবে? সবাই কি জানো যে ভর্তি পরীক্ষায় পাস মার্কস কত? পাস মার্কস হচ্ছে 40, অর্থাৎ তোমাকে ন্যূনতম 40 পেয়ে পাস করতে হবে। যদি নার্সিংয়ে পড়াশোনা করতে চাও, বেসরকারিতে পড়াশোনা করতে চাইলেও কমপক্ষে 40 পেতে হবে, অর্থাৎ 40 হলো পাস মার্কস। দেন হচ্ছে কাট মার্কসটা। কাট মার্কস 3 ভাগে ভাগ করবে, বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি। বিএসসিদের জন্য মনে রাখবে, বিএসসিদের জন্য ঢাকায় চান্স পেতে হলে কমপক্ষে 85 থেকে 85-এর উপরে পেতে হবে। বিএসসির শিক্ষার্থীরা যদি ঢাকার মধ্যে পড়াশোনা করতে চাও, 85+ মার্কস তুলতে হবে। এবং ঢাকার বাহিরে যদি পড়তে চাও কেউ, ঢাকার বাহিরে,
তাহলে মাথায় রাখবে 80+। আমি কমপক্ষে 2 মার্কস বেশি করে বললাম, কারণ যাতে তোমরা ভালো করে পরীক্ষা দাও। ঢাকার মধ্যে বিএসসিতে চান্স পেতে হলে কাট মার্কস মনে রাখবে 85, আর ঢাকার বাহিরে 80। প্রশ্ন ভেদে যদি প্রশ্ন কঠিন হয়, সবার পরীক্ষায় মার্কস কম আসে, সেক্ষেত্রে কিন্তু 78 হতে পারে এখানে। আর বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সব ক্ষেত্রে ছেলেদের জন্য কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ছেলেরা মেরিট লিস্টে প্রথম দিকে যারা থাকবে তাদের সবার চান্স হবে। ডিপ্লোমাদের জন্য কাট মার্কস, ঢাকার ভিতরে যদি কেউ পড়তে চাও মনে রাখবে 78+, অর্থাৎ 78 থেকে 80। এর নিচে কোনোভাবেই পাওয়া যাবে না, এর নিচে কোনোভাবেই কি পাওয়া যাবে না, অর্থাৎ 78+ মার্কস পেতে হবে তোমাকে যদি ঢাকার মধ্যে পড়াশোনা করতে চাও। এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের এসএসসি এবং ইন্টারের যে মার্কশিট, সেই রেজাল্টটা অনেকাংশে কার্যকরী। যাদের রেজাল্ট ভালো তাদের হচ্ছে সেই মার্কসটা এখানে যুক্ত হয়, এবং যুক্ত হয়ে যারা মেরিট লিস্টে প্রথম দিকে থাকে তাদেরই চান্স হয়। 100 মার্কসের মধ্যে আমি এই ন্যূনতম মার্কসটার কথা বললাম, অর্থাৎ 100তে ন্যূনতম 78 থেকে 80 পেতে হবে ঢাকার মধ্যে পড়তে চাও যারা। ঢাকার বাহিরে যারা, তাদের হচ্ছে 74.5, অর্থাৎ 74+ পেতে হবে। ঢাকার বাইরে যারা, তাদের জন্য 74+। মিডওয়াইফারিদের জন্য মনে রাখতে হবে 70+ এনাফ। ঢাকার মধ্যে 70+ এবং ঢাকার বাইরে হচ্ছে 65+, অর্থাৎ কমপক্ষে এই মার্কসটা তোমাকে টার্গেট করে পড়াশোনা করতে হবে। মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য ঢাকার মধ্যে 70 এবং ঢাকার বাইরে 65+। আজকের সাজেশনমূলক ক্লাসটি এখানে শেষ করে দিব। যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি তোমাদের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের লাইভ ক্লাসটি এখানেই শেষ করে দিব। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি আরও 1 মিনিট সময় নিয়ে নিচ্ছি, এর মধ্যে উত্তর দিব। নাম্বার চাইতেছে স্যারের, দেওয়া যাবে? নাম্বারটা দিয়ে না কত ভিতরে যাবে। প্রশ্ন কি নিয়ে আসা যাবে নাকি জমা দিতে হবে? এটা ফটো কেটে দিতে হবে। ওএমআর যে হচ্ছে পূরণ করবে, এটার জন্য এক্সট্রা টাইম দিবে নাকি? ওএমআর পূরণ করার জন্য সবাই মনে রাখবে যে সবাই পরীক্ষার হলে যাবে, 1 ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকবে। যার যে স্থানে পরীক্ষা হবে সেখানে 1 ঘন্টা আগে উপস্থিত থাকবে এবং কমপক্ষে আধা ঘন্টা আগে হলে প্রবেশের চেষ্টা করবে সবাই। সবাই কমপক্ষে আধা ঘন্টা আগে হলে প্রবেশ করবে। এর আগে করলে তো আরও ভালো, কারণ সিট খোঁজার অনেক ব্যাপার থাকে। সুতরাং 9টার পরে সবাই 9টার সময় সবাই কেন্দ্রে উপস্থিত থাকবে এবং 9:30টার মধ্যে সবাই হলে প্রবেশ করবে। শেষের যে 10 মিনিট, অর্থাৎ 10টা বাজার 10 মিনিট পূর্ব পর্যন্ত, এই 10 মিনিট সময় তোমাদেরকে ওএমআর শিট পূরণ করতে দেয়া হয়। অর্থাৎ
পরীক্ষা শুরু হওয়ার আগের সময়টাতে তোমরা ওই মার্কশিট পূরণ করবে, সুতরাং সবাই আগে আগে চলে যাবে পরীক্ষার হলে। সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা। তোমরা যারা 4 তারিখ পরীক্ষা দিবে, আশা করি সবাই ভালো রেজাল্ট করবে। তোমাদের সকলের মনের আশা পূরণ হোক, ভালো রেজাল্ট করো, তোমাদের বাবা মা কিংবা ফ্যামিলির সকলের ইচ্ছা পূরণ করো, তোমাদের লক্ষ্য পূরণ হোক, সেই উদ্দেশ্যে সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ইনশাল্লাহ তোমাদের বিজয়ে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে।